প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের সঙ্গে অতিথি হিসেবে রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। আপনাদের দুজনকেই স্বাগত, ধন্যবাদ। ফয়েজ আহমদ, জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর ম্যারাথন বৈঠক চলছে। গত কয়েকদিন আগেও বৈঠকের ফলাফল নিয়ে অনেকে হতাশা প্রকাশ করেছেন, কিন্তু আমরা দেখলাম ধীরে ধীরে সংস্কারের অনেক বিষয়ই রাজনৈতিক দলগুলো মেনে নিচ্ছে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ পরিবর্তন, সংসদীয় স্থায়ী কমিটির সভাপতিত্ব, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ, প্রেসিডেন্টের ক্ষমা সম্পর্কিত বিধান, হাইকোর্টের বিকেন্দ্রীকরণ, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং প্রধানমন্ত্রী হিসাবে 10 বছরের সীমা নিয়ে রাজনৈতিক দলগুলো অনেকটাই ঐক্যমত হয়েছে। আমরা তো আশাবাদী হতেই পারি, কি বলবেন আপনি? ঐক্যমত্য কমিশন এখন যে প্রক্রিয়ায় রাজনৈতিক দলগুলির সঙ্গে আলোচনা করছে সংস্কার ইস্যুতে, এই প্রক্রিয়াটা হচ্ছে আমাদের থার্ড স্টেপ। আমি বলবো থার্ড স্টেপ কেন বলছি, প্রথমত সংস্কার কমিশন সুনির্দিষ্ট বিষয়ভিত্তিক সংস্কার কমিশনগুলি তাদের সংস্কার সংক্রান্ত যেই রিকমেন্ডেশনস সেগুলি এই ঐক্যমত্য কমিশনের কাছে জমা দিয়েছিল। ঐক্যমত্য কমিশন ওই প্রস্তাবগুলির আলোকে রাজনৈতিক দল এবং জোটগুলির সঙ্গে আলাদা আলাদা কয়েক দফা করে বৈঠক করেছে, লম্বা লম্বা সেপারেট মিটিংস। সেখানে তাদের কোন দলের কোন জোটের কি ধরনের অপিনিয়ন সেগুলি তারা সংগ্রহ করেছে। তার প্রেক্ষিতে এখন এসে যেটাকে আমরা বলছি যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সেকেন্ড রাউন্ড মিটিং চলছে, সেই সেকেন্ড রাউন্ড মিটিং বলা যায় এখন মাঝামাঝি অবস্থায় আছে, হয়তো বা কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। এই সেকেন্ড রাউন্ড মিটিংয়ে এসে সবগুলি দলের প্রতিনিধিদেরকে নিয়ে একসঙ্গে বসে, আপনি দেখুন আমাদের তো এখন সংসদ নেই, এই ঐক্যমত্য কমিশনের সকল কার্যক্রম আপনি যদি খেয়াল করেন দেখবেন যে বাংলাদেশ টেলিভিশন সরাসরি সম্প্রচার করছে প্রতিদিন। এই মানুষ কিন্তু আগ্রহ করে দেখছে, মানুষ খুব আগ্রহ করে দেখছে, মানুষ তার জায়গাটা বুঝে নেওয়ার চেষ্টা করছে যে আমি যেটা প্রত্যাশা করি, আমি যে আমার সময়ে যে দেয়ালে লিখন ছিল যে আমি সংস্কার চাই, সেই সংস্কারটা আসলেই হচ্ছে কিনা, বা কারা চায় বা কারা চায় না, কাদের কি পজিশন, সেটা মানুষ প্রকাশ্যে দেখার সুযোগ পাচ্ছে। এটা একটা দারুণ অভিজ্ঞতা। তা আপনি যে কথাটা বলছিলেন যে অনেকগুলি বিষয়ে ঐক্যমত্য ইতিমধ্যে সৃষ্টি হয়েছে, যেমন আপনি বলছেন যে ৭০ অনুচ্ছেদ, ৭০ অনুচ্ছেদ নিয়ে আমরা যদি এখানে বসে সরাসরি ৭০ অনুচ্ছেদ বলে আলোচনা করি, বাংলাদেশের বিপুল অধিকাংশ মানুষ এই ৭০ অনুচ্ছেদ কি এই জিনিসটা বুঝবে না। আমি যে মানুষগুলি জানেন তারা তো অবশ্যই জানেন, অনেকে আমার চেয়ে খুব ভালো জানেন এই বিষয়ে। যারা জানেন না তাদের জন্য শুধু আমি এভাবে ব্যাখ্যা করি যে সংবিধানের ৭০ অনুচ্ছেদ হচ্ছে এমন এক ধারা যেটা হচ্ছে সংসদে দাঁড়িয়ে ক্ষমতাসীন দল যখন কোনো ন্যায় অথবা অন্যায় সিদ্ধান্ত গ্রহণ করে, সেই সময় আপনার ভোটে নির্বাচিত আপনার এলাকার সংসদ সদস্য যে ক্ষমতাসীন দলের, সে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে কোনো বক্তব্য দিতে পারে না। সে ব্যক্তিগতভাবে মনে মনে বা নৈতিকভাবে ওই সিদ্ধান্তের বিরুদ্ধে হলেও তার বিরুদ্ধে কোনো কথা বলার অধিকার তার এই সংবিধান দেয়নি, যার ফলে এই সংবিধানকে একটি গণতান্ত্রিক সংবিধান হিসেবে আখ্যায়িত করা যায় না। সকল রাজনৈতিক দল যখন ৭০ অনুচ্ছেদ সুনির্দিষ্টভাবে বাজেট এবং অনাস্থা বিল বাদে অন্য সকল বিষয়ে তুলে দেওয়ার বিষয়ে একমত হয়, তখন আমরা নিশ্চিত করে বলতে পারি এটি একটি ঐতিহাসিক ঘটনা। এটি বাংলাদেশের সংবিধানকে একটি গণতান্ত্রিক সংবিধানে রূপান্তরের জন্য যে প্রচেষ্টা, এই প্রচেষ্টা ৫ আগস্টের বড় অর্জন। এটা যেমন একটি বিষয়। আরেকটি বিষয় আপনি যেটা বলেছেন যে একজন ব্যক্তি সর্বোচ্চ 10 বছর মেয়াদে প্রধানমন্ত্রী থাকবে, তার বেশি নয়। এই বিষয়ে আমাদের এখানকার রাজনৈতিক বাস্তবতায় কি? আমাদের এখানে রাজনৈতিক বাস্তবতা হচ্ছে নতুন নেতৃত্ব। আমাদের এখানে বহু মানুষ রাজনীতি করেন, রাজনীতি করার স্বপ্ন দেখেন, কিন্তু প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন না। আমি বিশ্বাস করি যখন জুলাই আগস্ট 2024-এ রাজপথে আন্দোলন, যখন এই দেশের তরুণ কিশোররা বলছিল কৃষকের সন্তানও এই দেশের প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখবে, এমন একটি বাংলাদেশ আমরা চাই, এই ঘটনা সেই চাওয়াকে এক ধাপ এগিয়ে দিল বলে আমি মনে করি। একইভাবে আপনি আরো নানান বিষয়ে যে দলগুলোর মধ্যে নানানভাবে ঐক্যমত্য তৈরি হচ্ছে, অনেক বিষয়, একটা বিষয় খুব গুরুত্বপূর্ণ এখানে আলোচনা করা জরুরি, যেটা নিয়ে এই সাম্প্রতিক সময়ে খুব আলোচনা হচ্ছে আমাদের পলিটিক্সে, সেটা হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন বা পিআর সিস্টেম নিয়ে। শুরুর দিকে কিন্তু এই আলোচনাটা ছিল যে আমাদের যে সংসদীয় আসন 300 সিট বা 350 সিটের এখন যেটা, সেখানে পিআর সিস্টেম ইন্ট্রোডিউস করার ব্যাপারে এই বিষয়ে কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলি অনেক আগের আলোচনা ছিল, পরবর্তী আলোচনা থেকে এরা সরে যায় এবং জাতীয় ঐক্যমত্য কমিশন এটা কোনো প্রস্তাব হিসেবেও এই ফোরামে নিয়ে আসেনি।
কিন্তু রাজনৈতিক দল এবং জাতীয় ঐক্যমত্য কমিশন তারা প্রত্যেকেই সংসদের আপার হাউস উচ্চ কক্ষ বলে একটা জিনিস ইন্ট্রোডিউস করার চেষ্টা করেছে, যেটা হচ্ছে আমাদের সংসদীয় ব্যবস্থাকে আরো সুসংগঠিত করার জন্য এবং মানুষের প্রতিনিধিত্ব যেন সঠিকভাবে নিশ্চিত করা যায় সংসদে সে বিষয়ে। সেই জায়গায় উচ্চ কক্ষে পিআর হাউজের একটা দাবি এসেছে। সেই পিআর হাউজের দাবি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আমি বলবো মোটা দাগে দুই ধরনের প্রতিক্রিয়া এসেছে। এক ধরনের প্রতিক্রিয়া হচ্ছে মোটামুটি সবাই উচ্চ কক্ষের বিষয়ে একমত, বিএনপি তো একমত নয়। না মোটামুটি সবাই আমি বলছি, বিএনপিও শর্তের সাপেক্ষে বা এটা নিয়ে তাদের 31 দফাতেও এটা নিয়ে আছে। সুতরাং বিএনপি যে 31 দফার কথা বলছে, সেই 31 দফায় যখন উচ্চ কক্ষের কথা বলে, এখানে কি বলে সেটার সঙ্গে আমি আলাদা করে কোনো ডিবেটে যাচ্ছি না। আমি শুধু এতটুকু বলছি, সেই উচ্চ কক্ষের একটা জায়গায় যেখানে আটকে গেছে সেখানে হচ্ছে উচ্চ কক্ষকে ভোটারের প্রতিনিধিত্ব পিআর সিস্টেমের আলোকে করার জন্য অনেকগুলি দল বলছে, আর কয়েকটি দল বলছে যে না, ভোটারের নয় বরঞ্চ নিম্নকক্ষের সংসদ সদস্যদের যে প্রতিনিধিত্ব সেই প্রতিনিধিত্বের পিআর হিসেবে উচ্চ কক্ষে করা। এখন মুশকিল হচ্ছে, আমার যদি সংসদে দুটি কক্ষ থাকে, নিম্নকক্ষ আর উচ্চ কক্ষ, উচ্চ কক্ষটা যদি আমার নিম্নকক্ষের পিআর সিস্টেমে হয়, অর্থাৎ নিম্নকক্ষে যেই দলের যতজন সংসদ সদস্য আছেন সেই রেশিও অনুযায়ী উচ্চ কক্ষে তারা ততগুলি আসন পাবেন, তাহলে বেসিক্যালি উচ্চ কক্ষ নিম্নকক্ষের একটা রেপ্লিকা তৈরি হবে, আর কিছুই নয়। এই জন্য অন্যান্য পলিটিক্যাল পার্টি বা অনেকগুলি পলিটিক্যাল পার্টি বলছে না, এখানে এই নির্বাচনে অনেক রাজনৈতিক দল নির্বাচনে অংশ নিবে, কিন্তু হয়তো সে একজন সংসদ সদস্য নির্বাচিত করে সংসদে পাঠাতে পারবে না। একটা প্রশ্ন একটু জানতে চাই, নিম্ন কক্ষে পিআর চায় না, এটা কি একমত সব দল? দেখুন, নিম্ন কক্ষের পিআর নিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনে কোনো আলোচনায় ওঠে নাই, এটা রাজনৈতিক ময়দানের আলোচনা। সো নিম্ন কক্ষের পিআর তো এখানে এজেন্ডা হিসেবে আসেই। নিম্ন কক্ষে এখন যে পদ্ধতি আছে সেই পদ্ধতি বহাল থাকবে, মানে এটা নিয়ে কোনো রকম কোনো না, এটা নিয়ে ঐক্যমত্য কমিশনের আলোচনা এখন পর্যন্ত কোনো এজেন্ডা নয়। নিম্ন কক্ষ যেভাবে সেভাবে বহাল, আলোচনা হচ্ছে উচ্চ কক্ষ সেটা কি ভোটের যেই রেশিও পার্সেন্টেজ সেই অনুযায়ী নির্ধারিত হবে, নাকি নিম্নকক্ষের যেই প্রতিনিধিত্ব। এখানে কিন্তু একটা সংকট তৈরি হবে, সেটি হলো আমরা ধরেই নিতে পারি যে আসলে অতীতের নির্বাচনগুলো যদি আমরা সামনে রাখি, তাহলে আমরা দেখছি যে 50%-এর কম ভোট পায় সাধারণত যিনি সরকার গঠন করেন। এর মানে হলো উচ্চ কক্ষে সবসময় বিরোধী দল সংখ্যাগরিষ্ঠ থাকবে, এটা সম্ভাবনা বেশি। নিম্নকক্ষ যদিও না, দেখুন সরকার আপনার যেই দল সরকার গঠন করবে বা যেই জোট সরকার গঠন করবে, সোসাইটির এভরিহোয়ার, আমি বলছি এভরিহোয়ার, নট অনলি দ্য পার্লামেন্ট, তাদের ডমিনেশন থাকবে। এটা কোনো এই আমাদের গণতান্ত্রিক ব্যবস্থায় এটা কোনো অন্যায় ঘটনা নয় বা অবাস্তব কিছু নয়। কিন্তু আমরা কি বলছি, ধরেন বিএনপি যে 31 দফা, সেখানে যে একটা রেইনবো নেশনের কথা বলছে, সেটা অন্য বিষয়। রেইনবো তো একটা ইটসেলফ একটা ওয়ার্ড, তার অনেক মিনিং আছে, আমি কোন মিনিং নিচ্ছি সেটা হচ্ছে বিষয়। তো বিএনপি যে রেইনবো নেশনের কথা বলছে, অথবা আমরা যে একটা সোশ্যাল ডাইভার্সিফিকেশনের কথা বলছি, আমরা যে বহুত্ববাদের কথা বলছি, এটা কিভাবে নিশ্চিত হবে? এভাবে নিশ্চিত হবে যে আপনি অ্যাটলিস্ট উচ্চকক্ষে যদি অনেক বেশি রাজনৈতিক দল এবং মতের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন। দেখুন, একটা জায়গায় আপনার সুযোগ নেই, নিম্নকক্ষে আপনি যদি বর্তমান ব্যবস্থা অনুযায়ী সর্বাধিক ভোট না পেয়ে আসেন, তাহলে আপনি এখানে এসে সংসদে বসার সুযোগ নেই। অথচ উচ্চকক্ষ আপনাকে সেই একটা ঐতিহাসিক সুযোগ দিচ্ছে, যেখানে আপনি অনেক দল এবং মতের মানুষের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারেন। সেক্ষেত্রে সবচেয়ে বড় উপকার কি হবে, এটা আমি পার্সোনালি যেটা মনে করি, আমি এটা বিশ্বাস করি, বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নিজেরা চায় না যে তারা স্বৈরাচার হয়ে উঠুক, কিন্তু আমাদের সিস্টেমটাই এরকম। এই সিস্টেমের সংস্কারের আলাপ হচ্ছে, সংস্কার হবে হয়তো, কিন্তু আমাদের সিস্টেমটাই এরকম, কেউ যদি অনেক বেশি পাওয়ারফুল ক্ষমতার মধ্যে থাকে, তাকে সিস্টেমই অটোক্রেট করে দেয়। তো সেই জায়গাটা বন্ধ করার জন্য হলেও আমার উচ্চ কক্ষে যদি আমি সবার প্রতিনিধিত্ব নিশ্চিত করতে পারি, সেক্ষেত্রে একটা চেক অ্যান্ড ব্যালেন্স নিশ্চিত হবে। আমি জানি না এটা ঐক্যমত্য কমিশনে কতটুকু ঐক্যমত্য হবে, কতটুকু হবে না, তবে এটা একটা আইডিয়াল অবস্থা হচ্ছে আমাদের কাছে একটা সুবর্ণ সুযোগ। হয়তো এটা আমার আন্ডারস্ট্যান্ডিং, হয়তো ওনারা সবাই আলোচনা করে আরো বেটার কিছু করতে পারেন। আমি বিশ্বাস করি আপনি যে সংকট কথা শব্দটা বলেছেন, এটার সঙ্গে আমি দ্বিমত পোষণ করি। আমি অনেস্টলি বলি যে এখানে কোনো সংকট আমি দেখি না, বরঞ্চ আমি দুর্দান্ত, আমি আমার কাজের বাহিরে গিয়েও আমি যখনই সুযোগ পাই আমি গিয়ে ঐক্যমত্য কমিশনের এই আলোচনায় বসে শুনি। দুর্দান্ত আলোচনা হচ্ছে, অভূতপূর্ব আলোচনা হচ্ছে। এমন ছোট ছোট বিষয় আমাদের কাছে অ্যাপারেন্টলি মনে হতে পারে, সেগুলি নিয়ে যেই ক্রিটিক্যাল আলোচনা হচ্ছে সেখানে,
এটা বাংলাদেশের জন্য একটা ঐতিহাসিক সুযোগ সৃষ্টি করেছে। এর প্রাপ্তিও আমি নিশ্চিত এবং ঐতিহাসিক এবং হবে। পার্লামেন্টে কোনোদিন কিন্তু সেটা এরকম আলোচনা কখনো হয়নি। হয়নি। আমি পার্লামেন্ট কভার করেছি জি। লাস্ট 3টা পার্লামেন্ট। হিস্ট্রিক ভাবে 54 বছরের জি। পার্লামেন্টের যে প্রসিডিংস, সেই প্রসিডিংসের সর্বোচ্চ ডিবেট হয়তো দেখা গেছে একদম 72-এর অনেক। পরে খুব সামান্য কিছু। আমি মনে করি আমাদের ঐক্যমত্য কমিশনের এখন পর্যন্ত যা অর্জন বা যে অর্জনের আভাস আমরা পাচ্ছি তা একটা ঐতিহাসিক ঘটনা ঘটতে জি। যাচ্ছে। হাসনাইন খুরশিদ, আমরা যে কথাটা বলছিলাম যে এই সংস্কার নিয়ে কিছুটা হতাশা প্রকাশ করা হয়েছে এবং এই জাতীয় ঐক্যমত্য কমিশনের যে সহসভাপতি প্রফেসর আলী রিয়াজ, উনিও নিজেও কিছুটা সংখ্যা প্রকাশ করেছিলেন, কিন্তু আমরা দেখলাম যেটা বলছিলাম যে ধীরে ধীরে সংকট সম্ভবত কাটছে। আপনার কি মনে হয় শেষ পর্যন্ত আমরা একটা গোলে পৌঁছতে পারবো? আমি খুব আশাবাদী যে শেষ পর্যন্ত সংলাপ একটা সফল পর্যায়ে পৌঁছবে এবং যে জুলাই সনদ আমরা সবাই আশা করছি সেই জুলাই সনদ হবেই, এটা আমরা বিশ্বাস করি। কারণ সবাই গণতন্ত্র চায় এবং গণতন্ত্রের প্রশ্নে কারো মধ্যে কোনো ভিন্নমত নেই। সবাই চায় যে গণতন্ত্র কার্যকর গণতন্ত্র হোক, লোক দেখানো গণতন্ত্র না। আর সেই কারণেই সবাই জুলাই সনদ চায়। এখন ইস্যুটা হচ্ছে যে জুলাই সনদ তৈরি করতে গিয়ে রাষ্ট্র কাঠামোর এত ধরনের এত বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সব বিষয়ে সব দল একমত হবে এটা আমরাও আশা করি না। সব দল যদি সব বিষয়ে একমত হতো, সবার যদি অভিন্ন মতবাদ অভিন্ন আদর্শ হতো, তাহলে আসলে বহু দলের দরকার ছিল না এবং বহু দলীয় গণতন্ত্র বলে কিছু থাকতো না। যেহেতু দলের আদর্শ মত লক্ষ্য সব কিছুতেই ভিন্নতা আছে, তো কিছু বিষয়ে ভিন্নতা থাকবেই। সেই ক্ষেত্রে যে সমস্ত বিষয়ে একমত হবে সেগুলো নিয়েই জুলাই সনদ হতে পারে। যে সমস্ত বিষয়ে একমত হবে না সেগুলো প্রত্যেকটা দল তার নিজ নিজ ম্যানিফেস্টোতে রেখে সেগুলো নিয়ে জনগণের কাছে যাবে, মানুষের ভোটের জন্য যাবে। মানুষ যদি সেই দলকে নির্বাচিত করে, তারা পরবর্তী আগামী সংসদে এসে সেই বিষয়গুলো উত্থাপন করে সেগুলো নিয়ে বিল এনে যৌক্তিক আলোচনার সুযোগ পাবে। কিন্তু সেইটার জন্যে জুলাই সনদ আটকে থাকবে এটা আমি বিশ্বাস করি না, এটা আমরা আশা করি না। একটা বিষয় সমানকে বলেন যে প্রফেসর ইউনূস এমন এক ব্যক্তি, উনি একটা টার্গেট নিয়ে কাজ করেন এবং ওই টার্গেটের বাইরে উনি জানা যে পর্যন্ত কাজটা সাকসেস না হয়, সেই কারণে অনেকে আশাবাদ ব্যক্ত করেন যে এই নোবেল লরিয়েট শেষ পর্যন্ত সংস্কারটা করেই ছাড়বেন। আপনার কি মনে হয়? এটা নিঃসন্দেহে প্রফেসর ইউনূস আমাদের সবার শ্রদ্ধেয় মানুষ এবং তার যে অর্জন, তার অসাধারণ কাজের ফলশ্রুতি, এই অর্জন, এই নোবেল পুরস্কার তো কেউ গিফট করে দেয়নি, এটা তিনি অসাধারণ কাজ করে অর্জন করছেন। তার যে কারণেই সারা বাংলাদেশ তিনি যখন প্রধান উপদেষ্টা হতে রাজি হয়েছেন, সবাই খুশি হয়েছে। তো সেই ক্ষেত্রে তার যে কাজের পদ্ধতি সেটা তার নিজস্ব, তিনি যে বিয়ে করেন। কিন্তু আমরা সবাই চাই যে বাংলাদেশ সফল হোক। এটা আমি ব্যক্তিকেন্দ্রিক করতে চাই না, কোনোভাবে ব্যক্তিকেন্দ্রিক, কারণ প্রফেসর ইউনূসের অনেক বিষয়ে আমরা সমালোচনা করি, অনেক বিষয়ে মানে আমরা তার সাথে একমত না, সেটা হতেই পারে। তো সব বিষয়ে তিনি সফল হবেন সেটা নাও হতে পারে, কিন্তু সংস্কারের বিষয়ে একটা মৌলিক ইস্যুগুলোতে এক ধরনের ঐকমত্য রাজনৈতিক দলগুলো মধ্যে তৈরি হবে এবং সেটার জন্যে সংস্কার কমিশন, ঐকমত্য কমিশন যে চেষ্টা করছে, খুবই আশাবাদী যে একটা সুন্দর সমাধানের দিকে আমরা বুঝতে পারবো। ফয়েজ আহমদ, জাতীয় সাংবিধানিক কাউন্সিল এনসিসি, যেটা নিয়ে আলোচনা হচ্ছিল, পরে আবার নাম পরিবর্তন করা হলো, এটার কি অবস্থা বলুন তো? এনসিসি নিয়ে আলোচনা হচ্ছিল, পরে নাম পরিবর্তন করা হয়েছে। ব্যাপারটা শুধু এরকমই নয়, বিষয়টা হচ্ছে যে এনসিসি সম্পর্কে অনেকগুলি পলিটিক্যাল পার্টির এক ধরনের রিজার্ভেশন ছিল, তার আলোকে অনেকের কিছু ভিন্ন মত ছিল, অনেকের কিছু আলাদা সাজেশন ছিল। সেগুলির আলোকে এটাকে এই বিষয়টাকে ড্রপ করে নতুন একটা বিষয় ঐক্যমত্য কমিশনের মিটিং ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেটা হচ্ছে যে সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের নিয়োগ সংক্রান্ত একটি কমিটি নিয়ে আলোচনা হচ্ছিল। এই আলোচনাটি আমি যতদূর জানি এইটা এখনো পুরোপুরি শেষ হয়নি। এটা শেষ হয়নি, এটা নিয়ে পলিটিক্যাল পার্টিগুলির কয়েকটির সঙ্গে অধিকাংশ পলিটিক্যাল পার্টির এক ধরনের মতের অমিল রয়েছে এখন পর্যন্ত। সেটা মীমাংসার জন্য আরও কিছুটা সময় প্রয়োজন হতে পারে। এখন দেখুন, এই যে ধারণাটা, এই ধারণা নিয়ে এক ধরনের মিসকনসেপশন আমাদের সোসাইটিতে, ইভেন আমাদের পলিটিক্যাল পার্টিগুলির মধ্যে লক্ষণীয়। সেটা হচ্ছে কেমন, বলা হচ্ছে যে যদি সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নিয়োগ, তাও কয়েকটি প্রতিষ্ঠান বাদ দিয়ে, সেই নিয়োগের জন্য একটি কমিটি গঠন করা হয়, যে কমিটিতে ইটসেলফ প্রাইম মিনিস্টার থাকবেন, বিরোধী দলীয় নেতা বা উচ্চকক্ষের বা ডেপুটি স্পিকার, বিরোধী দলীয় সংসদ সদস্যদের একটা সংখ্যা থাকবেন, অর্থাৎ একটা সুনির্দিষ্ট ফর্মুলা দিয়ে একটা কমিটি গঠন হবে, যেই কমিটিটির কাজ হবে
এই ধরেন দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, পাবলিক সার্ভিস কমিশন, আমাদের অ্যাটর্নি আপনার এটা কম্পিউটার জেনারেলের অফিস, এই জায়গাগুলো, এই সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠান বা মানবাধিকার কমিশন, এই সমস্ত জায়গায় নিয়োগের যা প্রধানদের বা কমিশনের সদস্য বা কমিশনারদের নিয়োগের বিষয়ে কাজ করবে। এখন পলিটিক্যাল পার্টি, কোনো কোনো পলিটিক্যাল পার্টির দিক থেকে বলা হচ্ছে যে এর ফলে এক্সিকিউটিভ বডি যেটা, তাদের পাওয়ার কমে যাবে। আপনি লক্ষ্য করুন যে আমাদের এই প্রতিষ্ঠানগুলি, অর্থাৎ দুর্নীতি দমন কমিশন, নির্বাচন কমিশন, এদের যে বর্তমান এক্সিস্টিং যেই সিস্টেম নিয়োগের, সেই নিয়োগে কিন্তু এক্সিকিউটিভের কোনো ধরনের হস্তক্ষেপের সুযোগ নাই, শূন্য, একেবারেই নাই। বরঞ্চ এই ধরনের একটা কমিটি হলে সেখানে তো এখন যেটা হচ্ছে যে সুযোগ নাই, কিন্তু অন্যায়ভাবে, বেআইনিভাবে এই এক্সিকিউটিভই কাজটা করে। প্রাইম মিনিস্টারের যেই ডিজায়ার, ওনার যে চাওয়া পাওয়া, উনি যেভাবে এই কমিশনগুলিকে সাজাতে চান সেভাবেই আসলে সাজান, যদিও হওয়ার কথা ছিল এটা স্বাধীনভাবে, সেটা আইন অনুযায়ী হচ্ছে না। বরঞ্চ এরকম একটা কমিটি হলে সেখানে প্রাইম মিনিস্টারের লিগ্যালি একটা অপিনিয়ন দেওয়ার সুযোগ থাকবে, কারণ ওই কমিটিতে তিনিও সদস্য থাকবেন। সুতরাং আমার এটা বুঝে আসে না কি কারণে এক্সিকিউটিভের পাওয়ার কমবে বলছে, আমি তো দেখছি বাড়বে। এতদিন এই নিয়োগ প্রক্রিয়াগুলির মধ্যে এক্সিকিউটিভের কোনো কথা বলার সুযোগ ছিল না, এখন লিগ্যালি একটা সুযোগ সরাসরি তৈরি হবে। এখন আমার ধারণা এটা আরো আলোচনার মধ্য দিয়ে রাজনৈতিক দলগুলির একটা আন্ডারস্ট্যান্ডিং এর জায়গা আসা সম্ভব, বা আদৌ এটা আলোচনা হবে কিনা বা ভবিষ্যতের জন্য রেখে দেওয়া হবে কিনা, এটা এখন সবগুলি রাজনৈতিক দলের মতের ঐক্যের এবং অনৈক্যের বিষয় আসলে। প্রিয় দর্শক, আমরা এখন একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। নিপীড়নের স্মৃতি, প্রযোজনা মোহাম্মদ হাসান রিয়াদ ও গোলাম মোর্শেদ। দেখবেন প্রতি শুক্র ও শনিবার সন্ধ্যা 7টায়। আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক, রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টা সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি। হাসনাইন খুরশেদ, দুর্নীতি দমন কমিশনের তৎপরতায় মনে হচ্ছে যে প্রতিষ্ঠানটি অনেক দিন পর ঠিকঠাকভাবে কাজ করছে। আমরা এটাও জানি এখন আর সুপারিশ এখানে কাজ করে না। একটি দৈনিক পত্রিকা প্রকাশিত প্রতিবেদন থেকে আমরা জানতে পাচ্ছি যে হাসিনা পালিয়ে যাওয়ার পর অনিয়ম, দুর্নীতি, অর্থ পাচার, এই ধরনের অভিযোগে মোট ৩৯৯টি মামলা করেছে দুদক। তদন্ত শেষে ৩২১টি মামলার অভিযোগপত্র জমা দেওয়া হয়েছে। এর মানে হলো ৮০% মামলার অভিযোগপত্র জমা হয়েছে। টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেছেন, রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলে দুদক সক্রিয় থাকে না। এখন রাজনৈতিক সরকার ক্ষমতা নেই বলেই কি দুদকের এই সক্রিয়তা? দুদক সবসময় অত্যন্ত শক্তিশালী স্বাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে কাজ করুক, এটা আমরা সবাই চাই। কিন্তু বাস্তবতা হলো দুদক গত 16 বছরে তখনও দেখেছি আমরা, এবং আমি যদি বলি যে দুদক এখনও দুদকের কাজের মধ্যে সরকারের ইচ্ছার প্রতিফলন আছে কিনা সেটা খুব লক্ষ্য করার বিষয়। দুদক এখন সরকার চাচ্ছে যে অবশ্যই যে গত 16 বছরের যে দুর্নীতি, অনিয়ম, সেগুলোর সুষ্ঠু তদন্ত হোক, দুদক সে ব্যাপারে ব্যবস্থা নেয়, এবং দুদক সেটা খুব সক্রিয়ভাবে করছে এবং খুব তৎপর দুদক এই মুহূর্তে যা করছে সেটা আমরা প্রশংসা করছি। কিন্তু এর আগে গত 16 বছর যখন একটি রাজনৈতিক দল ছিল, আওয়ামী লীগ ছিল ক্ষমতায়, তাদের এক ধরনের স্বেচ্ছাচারী মানসিকতা থেকে তারা অনেক ক্ষেত্রেই দুদককে হয় নিষ্ক্রিয় করে রেখেছে অথবা প্রতিহিংসা বশত বিভিন্ন জনের বিরুদ্ধে ব্যবহার করেছে। দুদক কিন্তু সরকারের ইচ্ছার প্রতিফলনই দুদকের কাজে দেখেছি আমরা। তো দুদক সব সময়ের জন্য স্বাধীন হোক, সেটা সরকারের যেই থাকুক, তার ইচ্ছার প্রতিফলন না, দুদক তার নিজস্ব বিচার বিবেচনা থেকে স্বাধীনভাবে দুর্নীতি দমনে কাজ করবে, এবং সেটা যাতে করতে পারে সেই কাঠামো, সেই আইনগত ভিত্তি, সেই আইনগত সমর্থন, এই স্বাধীনতা দুদকের থাকবে, সেটা যাতে নিশ্চিত করা হয়, এটা আমরা সংস্কারের আওতায় সেটা আমরা দেখতে চাই। ফয়েজ আহমদ, দুদকের যে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন, তার সম্পর্কে অনেক কথাবার্তা রয়েছে যে খুব কঠোর মানুষ, সুপারিশ শুনতে চান না, এবং আমরা গণমাধ্যম কর্মী হিসাবে কিছুটা টেরও পেয়েছি তার কাছে কেউ কেউ সুপারিশ করতে গিয়ে বর্ষণার শিকার হয়েছে। শব্দটা আমি এটাই ব্যবহার করতে চাচ্ছি। এবং ওনারা যেটা করেছেন সেটি হলো বিশেষ করে
বিদেশে অর্থ পাচারের যে যে হয়েছে এ ব্যাপারে তারা সক্রিয় হয়েছে, বিশেষ করে যারা এটার সাথে জড়িত। এবং আপনি নিশ্চয়ই জানেন, আপনি সেই সফরসঙ্গের মধ্যে ছিলেন, যে লন্ডনে গিয়েছিলেন দুদক চেয়ারম্যান, এবং সেখানে বাংলাদেশের গভর্নরও গিয়েছিলেন। প্রশ্নটা হলো যেটা, ইতিমধ্যে তাদের যে তৎপরতাটা আমরা লক্ষ্য করছি যে 10,000 কোটি টাকার সম্পদ জব্দ করার আদেশ দেওয়া হয়েছে। জি। দেশে এবং বিদেশে তারা এই কাজটা করেছেন। আমরা মনে করি যে দুদকের এই ধরনের কাজটা খুব পজিটিভ দিক। উনি কিন্তু আরেকটা কথা বলেছেন, যেটা সবসময় অভিযোগটা আসে, যে সরকারের ইচ্ছার প্রতিফলন ঘটে। উনি কিন্তু এটাও বলেছেন যে এই সরকারের, মানে অন্তর্বর্তী সরকারের কারো বিরুদ্ধে যদি স্পেসিফিক সুনির্দিষ্ট কোনো অভিযোগ আসে, সেটাও দুদক তদন্ত করবে। এবং আমরা লক্ষ্য Sorry, করেছি আমি একটু- যে একজন উপদেষ্টার পিএস, তার ব্যাপারে তদন্ত হচ্ছে। মৌলিক যে প্রশ্নটা দিয়ে আপনি জি, শুরু জি, করেছেন, হুম। সেখানে অনুসন্ধান এবং তদন্ত শেষে চার্জশিট দেওয়ার 80% চার্জশিট। জি জি এখানে আমি একটা বিষয় বলি, দুর্নীতি দমন কমিশনের যে তদন্ত করার বা একটি অভিযোগ নিয়ে হুম। হ্যান্ডেল করার যে প্রসেস, এই প্রসেসটা খুব ইন্টারেস্টিং। হুম। সাধারণত দুদক একটা ব্যক্তির বিরুদ্ধে বা একটা পার্টিকুলার প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো ইনকোয়ারি শুরু করে তখনই যখন তার ইন্টারনাল একটা গোয়েন্দা সেল আছে, কিন্তু জি। সেই সেলের থেকে কিছু প্রাথমিক বিষয়ে অন্তত এই সত্যতা মেলে যে এখানে অনিয়ম ঘটে থাকতে পারে, রাইট। এরকম একটা বাস্তবতায় তারা অফিসিয়ালি এটাকে ইনকোয়ারি লঞ্চ বলে, অনুসন্ধান শুরু। খেয়াল করবেন শব্দটা, হুম। অনুসন্ধান শুরু। এই অনুসন্ধান প্রক্রিয়া শেষে সকল পক্ষের বক্তব্য গ্রহণ এবং সকল ডকুমেন্টারি এভিডেন্স কালেকশন, এর পরে গিয়ে একটি মামলা দায়ের করে। এই মামলার পরে কিন্তু তদন্ত শুরু হয়। তাহলে আপনি খেয়াল করে দেখেন যে একটি মামলা দায়েরের আগেই অলমোস্ট একটি চার্জশিট করার জন্য, একটি প্রতিবেদনের দিকে যাওয়ার জন্য, তদন্তের চূড়ান্ত পর্যায়ে চলে যাওয়ার জন্য জিনিসপত্র তার হাতে রেডি থাকে। সুতরাং মামলা এবং পরবর্তী যে 80% চার্জশিট দিয়ে দেওয়া, এটা অস্বাভাবিক কিছু নয়, এটা খুব কাজটা স্বাভাবিক। অনেকটা কাজ কারণ আগেই তারা তার মামলা হওয়ার আগেই এর অধিকাংশ কাজ শেষ হয়ে যায়। রাইট। সাধারণত মামলা হওয়ার পরে খুব বেশি সময় লাগার কথা না। কিন্তু মুশকিল যেটা হচ্ছে যে আমাদের দুর্নীতি দমন কমিশন একটি আইন দ্বারা বিধিবদ্ধ একটি স্বাধীন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান, আপনি যেটা বলছিলেন যে সবসময় সরকারের ইচ্ছার প্রতিফলন আমরা এর মধ্যে দেখি, এটা হচ্ছে সরকারের ইচ্ছার প্রতিফলন দেখতে আমার কোনো ব্যক্তিগতভাবে আমি অসুবিধা দেখি না, সরকারের যদি সেই ইচ্ছা সৎ ইচ্ছা হয়। রাইট। সরকারের ইচ্ছা যদি ন্যায্য এবং দুর্নীতি দমন কমিশনের যে স্পিরিট, সেই স্পিরিটের সঙ্গে সরকারের যদি সামঞ্জস্যতা থাকে, তাহলে কোনো অসুবিধা নেই। এই বিরোধী দলের বা বিরোধী দমন কমিশন এই বিরোধীদেরকে দমনের একটা অন্যতম হাতিয়ার হিসেবে হাজির হয়েছিল এই দুর্নীতি দমন কমিশন। কিন্তু দুর্ভাগ্যের বিষয় খেয়াল করবেন আপনি যে আওয়ামী লীগ আমলে যে বড় বড় যে সমস্ত অপকর্ম হয়েছে, এই অপকর্মগুলির তদন্ত অনুসন্ধান এই প্রতিষ্ঠান করে সবসময় রাঘব বোয়ালদেরকে কিভাবে বাহিরে রেখে অন্যদেরকে ধরে, ধরুন হলমার্কের কেস, হলমার্কের কেসে সুনির্দিষ্টভাবে হলমার্কের প্রতিষ্ঠানের লোকজন এবং ব্যাংকের ছোট ছোট লোকজন কর্মকর্তা তাদেরকে জেলে পাঠিয়েছে। কিন্তু সেখানে যে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বাস্থ্য বিষয়ক উপদেষ্টা ছিলেন সৈয়দ মোদাসের আলী, ওনাকে কিন্তু আসামি করেনি। অথচ নানান অভিযোগে, নানান কাগজের রিপোর্টে, নানানভাবে ব্যাংকের ইন্টারনাল রিপোর্টে সবকিছুতেই সৈয়দ মোদাসের আলীর যে সম্পৃক্ততা সেটা ছিল স্পষ্ট। ইভেন পার্সোনালি একজন রিপোর্টার হিসেবে আমি দুর্নীতি দমন কমিশন দীর্ঘদিন কভার করেছি। আমি জানি, আমি নিজে প্রতিবেদন লিখেছি যে মোদাসের আলীর সম্পৃক্ততা দুর্নীতি দমন কমিশনের তৎকালীন যে ইনকোয়ারি কমিটি, সেই কমিটি পেয়েছিল, কিন্তু মোদাসের আলীকে আসামি করতে দেওয়া হয়নি। একইভাবে আপনি যদি বেসিক ব্যাংকের দিকে যান, বেসিক ব্যাংকে দেখবেন যে একটা ইন্টারেস্টিং ঘটনা ঘটেছে। অনেকগুলি প্রতিষ্ঠান যারা অর্থ আত্মসাৎ করেছে, সেই সমস্ত প্রতিষ্ঠানকে আসামি করা হলো। কিছু ছোট ছোট ব্যাংকার বা বড় ব্যাংকার, তাদেরকে আসামি করা হলো। কিন্তু এর সঙ্গে যে বোর্ড ছিল, বেসিক ব্যাংকের বোর্ড, যে বোর্ড, সেই বোর্ডের সদস্যরা তৎকালীন প্রাইম মিনিস্টার অফিসে বসে অফিস করতেন, এরকম সদস্য ছিলেন। সেই আমি তখনকার দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের অসহায়ত্ব উনি আমার কাছে বলে যে আমি তো কিছু করতেই পারি না, প্রাইম মিনিস্টার অফিস থেকে ফোন আসে শুধু, উনি ফোন করে বলে যে এটা করা যাবে না, ওইটা করা যাবে না। আমরা কিন্তু বাচ্চুকেও শেষ পর্যন্ত ধরতে পেরেছে বলে আমরা দেখিনি। তো এই যে বাস্তবতা, এবং এই মামলা বেসিক ব্যাংকের পার্টিকুলারলি মামলা চার্জশিট দিতে দুর্নীতি দমন কমিশন বহু সময় ক্ষেপণ করেছে, ইচ্ছা করে এর আলামত নষ্ট করার চেষ্টা করেছে আমি বলবো। কারণ তৎকালীন চেয়ারম্যান ইকবাল মাহমুদ যে কথাটি বলতেন বারবার, যে টাকাটা কোথায় গেছে সেটা আমরা জানার চেষ্টা করছি, তারপরে চার্জশিট।
এটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব হচ্ছে টাকাটা গেছে কিনা সেটা নিশ্চিত হয়ে চার্জশিট দেয়া। কোথায় গেছে এটা আপনার জানার দরকার নাই, কোথায় গেছে জানবে যখন রিকভারির বিষয় আসবে তখন। সুতরাং এই নানানভাবে সরকারের যে কুইচ্ছা, অসদ ইচ্ছা, এগুলির প্রতিফলন আমরা দুর্নীতি দমন কমিশনকে করতে দেখেছি। সেই জায়গা থেকে আজকে দুর্নীতি দমন কমিশন যেই তৎপরতায় কাজ করছে, বা আমি বলবো যে এই নৈতিকতার সঙ্গে কাজগুলি করছে, এটাকে কন্টিনিউ রাখা যে কোনো রেজিমের জন্য ভবিষ্যতেও খুব জরুরি। জরুরি এই কারণে, আপনি যদি আর কিছু না, এই প্রতিষ্ঠানটাকে যদি নিরপেক্ষ এবং ন্যায়ের সঙ্গে কাজ করার জন্য সুযোগ দেন, তাহলে আপনার আশেপাশে, শেখ হাসিনা যেমন বলছিল না যে আমার পিয়নেরও 400 কোটি টাকা, পরবর্তীতে সেটা বেরিয়ে এসেছে আসলে 650 কোটি টাকা। আপনার ভবিষ্যতের প্রাইম মিনিস্টারের, ভবিষ্যতের মন্ত্রীদের কারো আশেপাশে এরকম 600 কোটি টাকা মালিক পিয়নের জন্ম হবে না। পিএসএর 600 কোটি টাকা হবে না, 1000 কোটি টাকা হবে না, যদি এই প্রতিষ্ঠানগুলিকে আমরা সক্রিয়ভাবে চলতে দেই। আমার বিশ্বাস এই ধারাটা ভবিষ্যতে অব্যাহত রাখার চেষ্টা করা হবে। হাসান খুরশিদ, আপনি কিছু বলতে চাচ্ছিলেন? আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই সরকার একটা অন্তর্বর্তী সরকার এবং দলনিরপেক্ষ সরকার। এই সরকারের যে চরিত্র, তার সাথে রাজনৈতিক দলগুলোর রাজনৈতিক সরকারের চরিত্র তো এক না। তো এই সরকারের সময় যা হচ্ছে সেটা অতীতের রাজনৈতিক সরকারের সময়ে অনুপস্থিত ছিল, ভবিষ্যতে রাজনৈতিক সরকারের সময়ে যাতে অনুপস্থিত না থাকে সেটা আমরা দেখতে চাই। এবং সেটার জন্য যে কাঠামো তৈরি করা দরকার, দুদককে যে আইনগত ভাবে, সাংবিধানিকভাবে যে স্বাধীনতা দেওয়া দরকার, সেই সংস্কার আমরা দেখতে চাই। যে দুদক এমন একটা প্রতিষ্ঠান হয়ে উঠুক যে সরকারের যেই থাকুক সে যাতে দুদককে কোনোভাবেই প্রভাবিত করতে না পারে। টিআইবির যে নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, তার একটি কথা দিয়ে আপনাকে একটা প্রশ্ন করতে চাই। সেটি হলো যে উনি বলছেন যে অন্তর্বর্তী সরকার দায়িত্বে থাকা রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে কাজ করার কারণে এই মামলা ও সম্পদ জব্দ সম্ভব হয়েছে। তিনি আরও বলেছেন যে রাজনৈতিক সরকার ক্ষমতা থাকলে দুদক যে সক্রিয় থাকে না, সেই সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। কিন্তু এখন চারদিকে আমরা যা দেখছি, সেইখানে দলীয় সরকারের অধীনে দুদকের সক্রিয় ভূমিকা কি কঠিন হয়ে দাঁড়াবে না? সেই ভয়টা আছে বলেই আমরা বারবার বলছি যে সংস্কার এমন মাত্রায় হতে হবে এবং এমনভাবে হতে হবে যাতে যে কোনো সময়ই দুদক তার স্বাধীনতা নিয়ে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে, সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে স্বাধীনভাবে কাজ করতে পারে। এবং কোনো সরকার, সেটা অন্তর্বর্তী সরকার হোক কিংবা রাজনৈতিক সরকার হোক, কোনো সরকারই যাতে দুদককে কোনোভাবে প্রভাবিত করতে না পারে। দুদক তার বিবেচনা অনুযায়ী কাজ করবে। সো সেই ধরনের একটা প্রতিষ্ঠান, সে ধরনের প্রতিষ্ঠান হিসেবে আমরা দুদককে দেখতে চাই। কিন্তু সংকট হলো দুদকের কাছে অনেকেই কিন্তু রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে সুপারিশ গিয়েছে যে অমুকে ছেড়ে দেওয়া, অমুকে ইতিমধ্যে কিন্তু ঘটনা ঘটেছে, কিন্তু মোমিন সাহেব একটা অন্যরকম, তো উনি শুনেননি, তিনি করছেন না, তার জায়গায় যদি আরেকজন বসেন তিনি করবেন। সো সেই সুযোগটাই বন্ধ করে দেয় যে ব্যক্তি যেই হোক, যে চেয়ারম্যান চেঞ্জ হলে নীতি বদলে যাবে, অবস্থান বদলে যাবে। একজন চেয়ারম্যান সৎ ভালো, তার আমলে হচ্ছে না, আরেকজন তার জায়গায় আরেকজন আসলেন, তিনি অসৎ বা তিনি তার সমস্যা আছে, তিনি তখন অন্যদের কথা শুনছেন। সেরকম হওয়ার রাস্তাটাই বন্ধ করে দেওয়া উচিত। আনলেস দুদক সবসময় মানে ব্যবহৃত হবে, দুদককে যাতে কেউ ব্যবহার করতে না পারে, দুদক যাতে সাংবিধানিক স্বাধীন প্রতিষ্ঠান হিসেবে কাজ করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। আরেকটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে দুদক যে কাজ করছে, দুদক তো এক ধরনের প্রায়োরিটাইজেশন করে নিয়ে করছে। গত আমলের যারা বিপুল দুর্নীতি করেছে তাদের সবাইকে কি ধরা হচ্ছে? সেখানে কিন্তু একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে হয়তো মার্ক করে মানে শীর্ষ 5টা কোম্পানি 10টা কোম্পানিকে ধরা হচ্ছে, কিন্তু এর বাইরেও তো অনেক কোম্পানি আছে যারা শত শত কোটি টাকা লুটে নিয়েছে দেশের। সেই কোম্পানিগুলোকেও আসলে এই দুদকের জালের ভেতরে আনা দরকার। বাংলাদেশে দুর্নীতি করে কেউ পার পেয়ে যাবে না, এই বিশ্বাসটা মানুষের মধ্যে তৈরি করার জন্য যা করা দরকার সেটা দুদককে করতে হবে। আশঙ্কাটা থেকে যে অন্য কারণে, সেটি হলো যে আপনি নিশ্চয়ই জানেন যে এই অলিগারদের রক্ষা করার জন্য রাজনৈতিক দলগুলোর ঐক্যমতের কোনো সমস্যা হয় না, সবাই একসাথে নেমে যায়। এই জায়গাটা আমরা সংকটটা মানে ফিল করি। আমি সেটা বলছি যে দেখেছি যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পিওদের বিরুদ্ধে দুদক তদন্ত করছে, তাদের বিরুদ্ধে দুদকের তদন্ত চলছে, অনুসন্ধান পর্ব বোধহয় পার হয়ে গেছে, দেশ থেকে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। যে সে ধরনের পদক্ষেপগুলো যখন আমরা দেখছি, এটা যাতে ভবিষ্যতের জন্য দৃষ্টান্ত হয়ে থাকে। ভবিষ্যতে যারাই ক্ষমতায় আসুক, যে দলই ক্ষমতায় আসুক, উপদেষ্টা নিজেই চেয়েছেন, উপদেষ্টা নিজেই চেয়েছেন যে তার টিএসের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, অনেক কথা আছে, এবং এটা হোক, এটা হওয়া উচিত, এবং এটা যাতে আলটিমেটলি দেশের টাকা, দেশের অর্থ যাতে কোনো ধরনের কোনো অনিয়ম দুর্নীতির ভেতর দিয়ে কেউ আত্মসাৎ করতে না পারে সেটা নিশ্চিত করবে দুদক। যে ফয়েজ আহমদ, আপনি বলতে চাচ্ছিলেন? আমি এখানে আসলে
খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়। দুর্নীতি দমন কমিশন নিয়ে যে কোনো আলোচনায় সেখানে আসলে মূল আলোচনার পয়েন্ট অফ ভিউটা হচ্ছে খুবই নৈতিক জায়গা, তাই না? এই যে ধরুন আমরা বলছি যে বর্তমান কমিশনের যিনি চেয়ারম্যান আছেন উনি খুব শক্ত মানুষ, উনি খুব সততা বজায় রাখেন, উনি নৈতিক মানুষ। আমি না মানে কোনো ব্যক্তির বিষয় না, ভাই যেটা বলছিলেন যে প্রতিষ্ঠানটারই ক্যারেক্টার এমন হওয়া উচিত এটা খুব নৈতিক প্রতিষ্ঠান। আপনি খেয়াল করুন যে সাম্প্রতিক সময়ে দুজন প্রধান নির্বাচন কমিশনারকে নিয়ে যে ধরনের ঘটনা ঘটেছে বা ওনারা অ্যারেস্ট পর্যন্ত হয়েছেন, জেলে আছেন, কেন? আপনার পলিটিক্যাল পার্টি সারা দুনিয়াতে নানান প্রকাশ্য অপ্রকাশ্য প্রক্রিয়ায় তাদের ফান্ড রেজ করে। পলিটিক্যাল পার্টি সারা দুনিয়াতে কোনো না কোনো অলিগার্ডের রক্ষা কবচ হয়ে দাঁড়ানোর চেষ্টা করে। এটা পলিটিক্সে আছে। এইটা আমার প্রতিষ্ঠানে যাবে না সেটা নিশ্চিত করা। দুর্নীতি দমন কমিশন যদি মনে করে আমাকে অমুক সরকার এসেছে, পলিটিক্যাল পার্টির অমুক নেতা আমাকে কাজ করতে দিচ্ছে না, আপনার হাতে অবারিত সুযোগ আছে, আপনি রিজাইন করেন। আপনি প্রকাশ করে দেন, জাতিকে জানিয়ে দেন। আমি বিশ্বাস করি আমাদের ভবিষ্যতের নির্বাচন কমিশন, আমাদের ভবিষ্যতের দুর্নীতি দমন কমিশন, আমাদের ভবিষ্যতের মানবাধিকার কমিশন বর্তমান থেকে কিছুটা হলেও শিক্ষা নিবে। পলিটিক্যাল টুলসে এরা ব্যবহার হবে না, বা হওয়ার আগে অন্তত 10 বার চিন্তা করবে। আমরা অতীতে দেখেছি পলিটিক্যাল টুলসে ব্যবহার হওয়ার জন্য এরা উন্মুখ হয়ে থাকতো। একজন সচিব অবসরে যাওয়ার 10 বছর আগে থেকে প্ল্যান করতো, আমি যখন অবসরে যাব তখন কোন পলিটিক্যাল পার্টি ক্ষমতায় থাকতে পারে, তার সঙ্গে সে নেগোশিয়েট করা শুরু করতো যেন সে এই প্রাইস পোস্টিং, আমি প্রাইস বলছি, এরা এই পোস্টিংগুলিকে, আমি দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান হব, কমিশনার হব, আমি ইলেকশন কমিশনের সিইসি হব, কমিশনার হব, এই প্রাইস পোস্টিং এর যে ধারণা, এই ধারণাগুলি আসলে ভাঙতে হবে। এই সময় এসে আমরা হয়তো জেনজি আর খুব বেশি উচ্চারণ করছি না, জুলাই কিন্তু জেনজি খুব আলোচিত বিষয় ছিল। জেনজি কিন্তু তার আত্মমর্যাদার জায়গাটা দেখিয়েছে। সে সিম্পলি দেখুন, আপনি যদি আন্দোলনের কথাও ধরেন, সেই সময় জুলাই আগস্টের আন্দোলনে শেখ হাসিনা যখন তাদেরকে চূড়ান্তভাবে রাজাকারের নাতিপুতি বলে অপমান করেছে, তারা সেটার রিয়েকশনটা কিভাবে দেখিয়েছে, তারা আত্মমর্যাদা দেখিয়েছে। তাদের পরে যে জেনারেশন আসতেছে, আলফা জেনারেশন কিন্তু ইন্টিগ্রিটির জায়গায় অত্যন্ত কঠিন হবে। আমি বিশ্বাস করি ভবিষ্যতে যদি কেউ ইন্টিগ্রিটি নিয়ে বাংলাদেশ পরিচালনা করতে না পারে, তারা অভ্যুত্থান দেখবে শুধু ইন্টিগ্রিটির জন্য। দুর্নীতির দায়ে সরকারের প্রধানমন্ত্রী সহ নামিয়ে দিবে এই আলফা জেনারেশন। এরা এই ধরনের ঘটনা ঘটাবে। তারা ইন্টিগ্রিটির জায়গায় খুবই অনেস্ট, তারা অন্যভাবে বড় হচ্ছে, তাদের থট প্রসেস ভিন্ন। আমরা যদি আমাদের পরের জেনারেশনগুলিকে রিড করতে না পারি, শেখ হাসিনা রিড করতে পারেনি বলে পড়ে গেছে, পালিয়ে গেছে, আমরা পরের জেনারেশনগুলিকে যদি রিড করতে ব্যর্থ হই, তাহলে আমরা আমাদের এই দায় খুব করুণভাবে বহন করতে হবে। জেনারেশনের বিষয়ে আমি একটু বলতে চাচ্ছি যে আমাদের সময় পর্যন্ত আমরা কেউ ভাবতে পারতাম না যে বিশ্ববিদ্যালয়ে পড়া একটা ছেলে ড্রাইভার হিসেবে কাজ করবে, কিংবা ডেলিভারি পার্সন হিসেবে বাইক নিয়ে পিঠে গোলাপি ব্যাগ নিয়ে ঘুরে বেড়াবে এবং বিভিন্ন বাড়িতে ডেলিভারি দেবে। এটা কল্পনাই করতে পারতাম না আমরা। কিন্তু বাস্তব হচ্ছে এই জেনারেশন কিন্তু কাজের মর্যাদা নিয়ে ভাবে না, আমি সততার সাথে কাজ করছি কিনা সেটা হচ্ছে ইস্যু। এবং সেই জায়গায় ইন্টিগ্রিটি ইস্যু, তারা ইন্টিগ্রিটি কোশ্চেনে কোনো রকম কম্প্রোমাইজ না করে পরিশ্রম করতে রাজি আছে। যেটাকে একসময় ছোট কাজ বলা হতো, তারা ছোট কাজ বড় কাজ বলে কিছু ভাবে না, তারা ভাবে যে যেই কাজটা করে আমি সততার সাথে আয় করতে পারবো সেটাই বড় কাজ। সো সেই প্রজন্মকে যদি আমরা বুঝতে ভুল করি, আমি ফয়েজের সাথে পুরোপুরি একমত। এই জেনারেশনে আমি আমার আশেপাশে দেখেছি যে কারো বাবা করাপ্ট, চোর, দুর্নীতিবাজ, সে কিন্তু তার বাবাকেও ছাড়ে না। মানে আমি জেনে বলছি যে আমি এমন দেখেছি যে ওদের প্যারেন্টদেরও চ্যালেঞ্জ করে। তো সেই প্রজন্মকে না বুঝলে ভবিষ্যতে যারা রাজনীতি করবে তারা বড় ধরনের ভুল করবে। প্রিয় দর্শক, আমরা আবার একটি বিরতি নিচ্ছি, আপনারা আমাদের সঙ্গেই থাকুন। কেমন আছে অর্থনীতি দেখবেন প্রতি সোম ও মঙ্গলবার রাত 10:20।
আবারও স্বাগত আগামীর বাংলাদেশ অনুষ্ঠানে। আজকে আমাদের সঙ্গে আলোচনায় রয়েছেন ফয়েজ আহমদ, প্রধান উপদেষ্টার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট প্রেস সেক্রেটারি, রয়েছেন হাসনাইন খুরশেদ, সিনিয়র সাংবাদিক। ফয়েজ আহমদ, এনবিআর এর আন্দোলন নিয়ে কথাবার্তা হচ্ছে। আমরা সমালোচনা করি সরকার যখন সক্রিয় হয় না, আবার যখন সক্রিয় হয় তখন আরেক ধরনের সমালোচনা করি। যে সমালোচনা এখন হচ্ছে, এনবিআর এর কর্মকর্তা কর্মচারীরা আন্দোলন করলেন, সরকার কঠোর হলো, আন্দোলন থামলো, আবার সব জায়গায় কাজ শুরু হলো। এখন বলা হচ্ছে যে বাধ্যতামূলক অবসর, বদলি, তদন্ত, এই ধরনের আতঙ্ক চলছে। অনেকে তাদের ফেসবুক থেকে সরে গেছে, ডিঅ্যাক্টিভ করে ফেলেছে। তারপর অনেকে কাজ করবে বলে মন নেই, এই ধরনের কথাবার্তা আসছে। এটা কেন হচ্ছে? তাহলে কি এরা নিজেদের অপরাধী মনে করে? এর একটা অন্যতম কারণ হচ্ছে, আমি নিজেও খুব সাময়িক সময়ের জন্য বিশ্বাস করি যে আমি এখন সরকারের চাকরি করি। আমাদের আমলাদের মধ্যে এক ধরনের প্রবণতা আছে যে চাকরিটা হচ্ছে তার চাকরি, আর এর বাইরে অনেক কিছু ওনার প্রাপ্য। আপনি যখন সরকারের চাকরিতে জয়েন করেন, আপনি এই আন্ডারটেকিং দিয়েই জয়েন করেন যে সরকারের সকল সিদ্ধান্ত আপনি মেনে নেবেন। আপনার পার্সোনালি পাবলিক জবের মধ্যে থেকে আপনার কোনো প্রোটেস্ট করার, আন্দোলন করার অধিকার আপনার ওই দিনই কেড়ে নেওয়া হয়েছে শুরুতেই। এটা মেনে নিয়েই তারপরেও আপনারা যা করেছেন সব বেআইনি। সরকার তার একটা প্রতিষ্ঠানকে, ধরুন আপনার এই বাংলাদেশ টেলিভিশন, সরকার যদি এখন সিদ্ধান্ত নেয় বাংলাদেশ টেলিভিশনের নিউজ ডিপার্টমেন্টকে আলাদা করবে, বা এখন সাম্প্রতিক সময় যে বাংলাদেশ টেলিভিশনের এখানে আরেকটি চ্যানেল বিটিভি নিউজ নামে প্রতিষ্ঠা করেছে, হুট করে যদি আপনার এখানে 100 মানুষ গিয়ে আন্দোলন, না আমি বিটিভি নিউজ হতে দিব না, তাহলে আমার বিটিভির পুরনো ঐতিহ্য নষ্ট হয়ে যাবে, এই হয়ে যাবে, সেই হয়ে যাবে, তো এটাকে আপনার করার অধিকার দেওয়া হয়েছে চাকরির সময়? দেওয়া হয়নি। সুতরাং আপনি এতদিন যা করেছেন সব জব রুলস ভেঙে করেছেন। আপনাকে সরকার বারবার সতর্ক করেছে, অনুরোধ করেছে, অনুনয় বিনয় করেছে যে এটা করবেন না, কিন্তু আপনারা শুনেননি। আপনারা ওই যথারীতি সরকারকে দুর্বল মনে করেছেন যে সরকার কিছুই করতে পারবে না, আপনাদের যা ইচ্ছা আপনারা তাই করতে পারবেন। এখন সরকারের হাতে কিছু আইন দ্বারা সুযোগ থাকে, যেগুলি একদমই আইনি, যেগুলি খুব স্বাভাবিক প্রক্রিয়া। সরকার যদি তার প্রতিষ্ঠানের শৃঙ্খলা ফেরানোর জন্য কোনো আইনি প্রক্রিয়া অবলম্বন করে, এর মধ্যে অন্যায়ের কিছু নেই। আর যারা আতঙ্কিত হয়ে পড়েন এসব দেখে, তাদের মধ্যে সমস্যা আছে। সুতরাং সরকার বারবার বলছে, প্রতিশ্রুতি দিচ্ছে, আতঙ্কিত হবার কিছু নেই। আপনারা নিজের সৎ থাকলে তা আতঙ্কিত হবে কেন? সৎ নয়, শুধু ধরেন অনেক সময় প্রভোগ করা হয়, অনেক সময় মানুষ বাধ্য হয়। আপনার একজন সহকর্মী আপনাকে প্রভোগ করছে, আপনি এক ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছেন, তাৎক্ষণিকভাবে আপনি চিন্তা করছেন না এটা আপনার জব রুলসের সঙ্গে সাংঘর্ষিক কি সাংঘর্ষিক নয়। আবার অনেক সময় হচ্ছে আপনি, আপনার 5 জন সহকর্মী চলে যাচ্ছে একটা মুভমেন্টে, আপনি একা বসে থাকলে আপনি সেখানে রাজাকার হয়ে যাবেন, সেই ভয়ে আপনাকে যেতে হচ্ছে। এরকম নানান বাস্তবতা থাকে, কিন্তু বাস্তবতা বিবর্জিত হয়ে তো আপনি কোনো কিছু ভাবতে পারবেন না। সুতরাং এটা এমন কিছু নয় যে এনবিআর এর হোলসেল সবাইকে বাদ দিয়ে নতুন সেট নিয়ে আসাবে, তা নয়। সরকার চায় এই প্রতিষ্ঠানকেও সক্রিয়ভাবে চলতে হবে, এবং এই প্রতিষ্ঠানে যারা কি পয়েন্টে ছিল যে একটা অকওয়ার্ড পরিস্থিতি তৈরি করার জন্য, তাদের বিষয়ে প্রাতিষ্ঠানিকভাবে আইনগতভাবে যেগুলি ব্যবস্থা হওয়ার হবে। আর কিছু কিছু ঘটনা যেটা হচ্ছে, ধরেন এই যে চাকরি থেকে অবসরে যাওয়াটা, এগুলি একটা স্বাভাবিক প্রক্রিয়া, এগুলি সরকারি চাকরি। সরকার যদি আপনাকে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরে সরকার যদি একটা পার্টিকুলার সময় পরে মনে করে আপনাকে তার প্রয়োজন নেই, তাহলে তো রাষ্ট্রের এত টাকা ব্যয় করে আপনাকে ধরে রাখার কোনো কারণ নেই। নির্দিষ্ট সময় পরে আপনাকে অবসরের সকল সুবিধা দিয়ে পাঠাতেই পারে। সেই ঘটনা ঘটছে কিছু কিছু ক্ষেত্রে। এটা সেটা ঘটছে। বিষয়টা হচ্ছে যে আমরা কিন্তু প্রথম থেকেই ওই একটা কথাই বলে এসেছিলাম যে এনবিআর বিলুপ্ত করে যে দুটো আলাদা বিভাগ করা, এটা খুবই ইতিবাচক পদক্ষেপ এবং এটা করা উচিত। এবং সেটা করার পরে যখন আমরা আন্দোলন দেখলাম, প্রথম দিকে সরকারকে অনেক বেশি শিথিল এবং অনেক বেশি দুর্বল মনে হয়েছে। সরকার হঠাৎ করে কঠোর হয়েছে, এবং এই কঠোরতা আমরা আসলে যৌক্তিক ক্ষেত্রগুলোতে আমরা এই কঠোরতা আশা করি যে শৃঙ্খলার প্রশ্নে কোনো রকম আপোষ করা উচিত না। শুধু একটা জিনিস আমরা অনুরোধ করবো, যাতে কোনোভাবেই কোনো সৎ মানুষ বা কোনো ভালো মানুষ যাতে ভিকটিম না হয়, সেটা খুব সতর্কতার সাথে লক্ষ্য করা উচিত। কারণ এইখানে এ ধরনের কথা কিন্তু আমরা অলরেডি বিভিন্ন গণমাধ্যমে দেখছি, সামাজিক যোগাযোগের মাধ্যমে দেখছি যে ভালো অফিসার, আমি সাংবাদিকদেরই লিখতে দেখেছি যে একাধিক সাংবাদিকের ফেসবুক পোস্ট দেখেছি যে একজন ভালো অফিসারকে 25 বছর পূর্তির সুযোগ নিয়ে অবসর পাঠিয়ে দেওয়া হচ্ছে।
কিন্তু হি ইজ ভেরি এফিশিয়েন্ট। যারা এনবিআরবিতে কাজ এটা করেছে তার কাছে হতে পারে যিনি না, লিখেছেন কিন্তু ফেসবুকে। আমি যেটা বাস্তবতা বলছি- আলাদা আপনাকে হতে পারে। এখানে- আমি বলছি না যে কে কাদের কে রং। সচিব ভাই, আমি আমি আপনাকে শুধু- একটা এক্সাম্পল দিই। Yeah. আপনি খুব ভালো সাংবাদিক হতে পারেন, কিন্তু আপনি যদি আপনার যে প্রতিষ্ঠানে চাকরি করেন, সাংবাদিক হিসেবে আপনি দুর্দান্ত, অসাধারণ। আপনি যে প্রতিষ্ঠানে কাজ করবেন, যদি সেই প্রতিষ্ঠানের শৃঙ্খলা ভঙ্গ করে একের পর এক Naturally, ঘটনা একদিন- ঘটেন, হ্যাঁ, আমি এটা আপনাকে আমরা আপনাকে এই কোনোভাবেই- উদাহরণটা দেয়াটা কতটা রেলিভেন্ট হবে আমি জানি না, তারপরেও আমি বলি, এনভিআর এর একজন উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন জনাব মতিউর রহমান, ছাগলকাণ্ডের ছাগলকাণ্ড। মতিউর রহমান। আপনি এনবিআর এ হেঁটে হেঁটে এবং এনবিআর কভার করে এরকম সাংবাদিকদেরকে ইন্টারভিউ করেন, প্রত্যেকেই তার এক কথায় অসাধারণ অফিসার বলবেন। হুম। অফিসার হিসেবে সে দুর্দান্ত ছিলেন, কিন্তু করাপশন সেখানেও দুর্দান্ত ছিলেন। সেটি দুক্ষেত্রে brilliant। বিষয়টা হচ্ছে যে- So, বিষয়টা হচ্ছে যে- আপনাকে বিবেচনা করতে হবে। না, আমি সেটা আমার বলছি, আমি কিন্তু- সামনে যেই সমস্যা, আমি আমার আমি খুব একটা খুব মসজিদের ইমামও যদি এটা মার্ডার করে ফেলে, পানিশমেন্ট সেটা তো মার্ডার। একজন অত্যন্ত সৎ, সারা So- জীবন ভালো অফিসার, উনি কর্মঠ মানুষ, উনি এই প্রতিষ্ঠানের জন্য অপরিহার্য, এরকম একজন লোকও যদি একটা পরিস্থিতিতে পুরো সরকারকে, পুরো রাষ্ট্রকে একটা বিপদে ফেলে দেওয়ার চেষ্টা করে, পুরো দেশের ইকোনমিক আর্নিং এর জায়গাটাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, সে পুরো আমি সেটা বলতে যাচ্ছি যে কোলাপস করে দেওয়ার আমি চেষ্টা করে, এটাই তার বলছিলাম যে বিরুদ্ধে ব্যবস্থা আমি নিবে। এটাই বলছিলাম যে সরকার যে কঠোর হয়েছে, এই কঠোরতা আরো আগে দরকার ছিল। সরকারের, আমি সরকারের আপনাকে বলি এখানে, whatever it is, সরকারের কোনো কঠোরতাই বা নমনীয়তাই আইন বিরুদ্ধ নয়, না আইনের আইনের বিরুদ্ধে বাইরে আমি গিয়ে বলছি না। করার সুযোগ আমি নেই। যেটা অতএব বলছি আপনি যে এই নাগরিক বিষয়টা হিসেবে আরো আগেই প্রত্যাশা করা করেন। উচিত ছিল, আরো আগেই করা উচিত ছিল, তাহলে এত দূর পর্যন্ত যেতে হতো না হয়তো। না, সরকার- আপনি দেখেন, হ্যাঁ। নাগরিক হিসেবে আপনি প্রত্যাশা করেন যে সরকার এরকম এরকম করলে ভালো হতো বা এরকম এরকম করা উচিত। আবার সরকারের একটা সুনির্দিষ্ট নিয়মের মধ্য দিয়ে যেতে হয়। আমি আপনাকে যেটা শুরুতেই বলেছি, এনবিআর এর ঘটনার একদম শুরু থেকে শেষ পর্যন্ত সরকার কিন্তু নানানভাবে একাধিক বৈঠক, সরকারের উপদেষ্টারা গিয়েছেন, এনবিআর এর চেয়ারম্যানকে এনবিআর এর অফিসিয়ালরা একরকম অবাঞ্ছিত করে রেখেছিলেন। এটা So, হয়। এই বাস্তবতা তো, এটা চলতে পারে না তো। So, এইটা সরকারের এই পদক্ষেপ আমরা জি। স্বাগত জানাই। ফয়েজ আহমদ, আরেকটি বিষয় আপনার কাছে যাব, সেটি হলো জুলাইয়ের ঘোষণাপত্রের কি হলো। কারণ জি। হলো আমরা দেখছি এ ব্যাপারে তৎপরতা কতটুকু আছে আমরা জানি না, কিন্তু ইতিমধ্যে এনসিপি একটা ঘোষণা করেছে। এই দলটির যে আহ্বায়ক নাহিদ ইসলাম, উনি বলেছেন শেষ পর্যন্ত সরকার যদি না করে তাহলে ওনারা 3 আগস্ট একটা প্রোগ্রাম করবেন কেন্দ্রীয় শহীদ মিনারে এবং সেখানে ওনারাই ঘোষণা করবেন। জি, দেখুন, আমি প্রথম কথা হচ্ছে এনসিপি একটি রাজনৈতিক দল এবং তাদের যেই কর্মসূচি, সেটা আমি এখন পর্যন্ত একটা পলিটিক্যাল কর্মসূচি হিসেবে দেখতে চাই। জি একই সঙ্গে জনাব নাহিদ ইসলাম জুলাই অভ্যুত্থানের আইকনিক ফেস, জি তাকে মানে তার যেই আবেগ, সে আবেগকেও অবমূল্যায়নের কোনো সুযোগ নেই, উপেক্ষা করার কোনো সুযোগ নেই, সেটা একটা ভিন্ন প্রেক্ষাপট। কিন্তু জুলাই ঘোষণাপত্র, এটা একটা বাংলাদেশের ইতিহাসের জন্য একটা জরুরি এবং গুরুত্বপূর্ণ দলিল। নিঃসন্দেহে। এইটা নিয়ে সরকার অনেকদিন থেকে, আপনারা জানেন যে সরকার নানান প্রক্রিয়ার মধ্যে দিয়ে এটা নিয়ে কাজ করছে। এটা যে হওয়া দরকার জুলাই ঘোষণাপত্র, এবং সরকারের যে চেষ্টাটা হচ্ছে আগস্টের 5 তারিখের আগেই এটা করার, সেখানেও কোনো সন্দেহ নেই। কিন্তু সরকার একটা বিষয় এই জায়গায় আমি বলবো, সরকার এই জায়গাটায় তাড়াহুড়া নয়, তাড়াহুড়া করে বিতর্কিত কিছু নয়, বরঞ্চ ধীরে সুস্থে এমন একটা জিনিস দাঁড় করাতে চায় যেটার আলোকে বাংলাদেশের ভবিষ্যতের ঐক্যটা নিশ্চিত করা যায়। আপনি দেখুন, বাংলাদেশের ঐক্যটা খুব জরুরি। যে কোনো বাস্তবতায় 5 আগস্ট পরবর্তী বাংলাদেশের যদি ঐক্য বিনষ্ট হয়, তাহলে বাংলাদেশের অস্তিত্ব বিনষ্ট হওয়ার সুযোগ তৈরি হয়। সেক্ষেত্রে আপনার নিশ্চয়ই আওয়ামী লীগ পলায়নের পর এখানে কারা কারা আমাদের বিরুদ্ধে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত, এটা পরিষ্কার। সুতরাং এই দেশ এখন পর্যন্ত এই যে স্টেবল অবস্থা, সেটা টিকে আছে শুধুমাত্র রাজনৈতিক মত পথের ঐক্যের কারণেই। এই ঐক্য যদি কোনো কারণে বিনষ্ট হয়, বাংলাদেশ বিনষ্ট হওয়ার সুযোগ থাকে। সুতরাং জুলাই ঘোষণাপত্র যেন কোনোভাবে আমাদের ঐক্যকে বিনষ্ট করতে না পারে, জুলাই ঘোষণাপত্র যেন আমাদের সকল মত পথের মানুষকে ধারণ করতে আমি পারে। আরো নির্দিষ্ট করে জানতে চাই, এটা কি এটা 5 আগস্টের আগে হবে? সরকারের চেষ্টা আছে যত দ্রুত সম্ভব করার জন্য। সরকারের এটা সক্রিয়ভাবে একজন উপদেষ্টাকে নেতৃত্ব দিয়ে এটা কাজ করার হচ্ছে, সকল পলিটিক্যাল পার্টিগুলির সঙ্গে আলাপ আলোচনা হচ্ছে। শুধু এতটুকু আপনাকে বলি, সব দলের দিক থেকে হয়তো যেরকম প্রত্যাশা সেই ধরনের রেসপন্স পাওয়া যাচ্ছে না, সহযোগিতা পাওয়া যাচ্ছে না, তবে আমরা কনফিডেন্ট সেটাও আসবে। সবার ঐক্যের ভিত্তিতেই একটা জুলাই ঘোষণাপত্র আসবে। হাসান খুরশেদ, জুলাই ঘোষণাপত্রের ব্যাপারে অন্তত ফ্যাসিস্ট বিরোধী যত রাজনৈতিক দল বা গোষ্ঠী, সবারই কিন্তু একমত হওয়া উচিত ছিল। আমরা জানি না কেন হয়েছে, আপনার কি মনে হয়? নিঃসন্দেহে সবার একমত হওয়া উচিত। এবং মূল ইস্যুটা হচ্ছে যে জুলাই ঘোষণাপত্র আসলে আমরা যে 5ই আগস্টের যে গণ অভ্যুত্থান, যে ফ্যাসিবাদের পতন, সেই পতনের পেছনে যে আকাঙ্ক্ষাগুলো,
সেই আকাঙ্ক্ষাগুলোকে ধারণ করেই তো জুলাই ঘোষণাপত্র হবে, এবং সেই আকাঙ্ক্ষাগুলোর বিষয়ে কোনো রাজনৈতিক দলের মধ্যে কোনো ভিন্নমত থাকা উচিত না। কিন্তু আমরা দেখছি অন্য একটি ঘটনা, সেটি হলো যে অন্যান্য বিষয়ে সরকারকে আমরা দাবি জানাচ্ছি, সরকারের বিরুদ্ধে মাঠে নামার চেষ্টা করছি, এরকম ঘটনা ঘটেছে। নির্বাচন তারিখ ঘোষণা বা রোডম্যাপ ঘোষণা সেটা হয়েছে, সেটা একটা সমাধান হয়েছে এবং সুন্দর সমাধান হয়েছে। কিন্তু জুলাই ঘোষণাপত্র সরকার দেরি করছে কেন, এই বিষয়ে কিন্তু একমাত্র এনসিপি ছাড়া আর কেউ প্রশ্ন উঠাচ্ছে না। বিষয়টি সরকার একার জি। হাতে না, বিষয়টি আসলে সব রাজনৈতিক দলের ঐকমত্যের বিষয়। তো ঐকমত্যের একটা তো প্রক্রিয়া চলছে, রাজনৈতিক আলোচনা দলগুলো চলছে। সক্রিয় হতে পারতেছে, আপনি ঘোষণা করছেন না কেন? ঘোষণা করবে কি? ঘোষণা করার আগে তো সব রাজনৈতিক দলকে এক হতে হবে, এবং এক হওয়ার জন্য আলোচনার প্রক্রিয়া চলছে। সেই আলোচনার প্রক্রিয়ায় যখন সবাই এক হবে তখনই তো আসলে ঘোষণাপত্র আসবে। তো যেটা ফয়েজ বলছিলেন যে সরকার খুব তাড়াহুড়া করতে যাচ্ছে না, যে তাড়াহুড়া করতে গিয়ে ঐক্য বিনষ্ট করা, সেরকম কিছু ঠিক হবে না। আমি তার সাথে একমত যে এমন কিছু করা উচিত হবে না যেটা ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য, সেই ঐক্যকে নষ্ট করে, এবং সেই ঐক্যকে ধারণ করেই বাংলাদেশকে এগিয়ে যেতে হবে, এর কোনো বিকল্প নেই। তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্যই এখন সবচেয়ে বড় প্রয়োজন। সেই প্রয়োজনকে সব দল বিবেচনায় রাখবে, সরকার বিবেচনায় রাখবে, এবং সেটা বিবেচনায় রেখে সবাই ঐক্যবদ্ধভাবে সামনের দিকে এগিয়ে যাব, সেটি আমরা আশা করি। হাসনাইন খুরশেদ এবং ফয়েজ আহমদ, আপনারা দুজনে আমাদের দীর্ঘ সময় দিলেন, আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ। ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকের অনুষ্ঠান আমরা এখানে শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।